দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো, দেখ রে কি হলো? না কেন? তোর নেট ঠিকঠাক আছে তো? তো চল আমরা শুরু করি নাকি? হুম, চল। দেখো তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্সের যে পরের পার্টটা সেটা নিয়ে কথাবার্তা বলবো। দেখো পার্টিকেল বক্স প্রবলেম পর্যন্ত সবাই হয়ে গেছে, মানে ফাইনাইট বেরিয়ার প্রবলেমগুলো না, কিন্তু পার্টিকেল বক্স প্রবলেম পর্যন্ত যতটুকু আলোচনা করার কথা সেটা আমাদের সবটা হয়ে গেছে। এই ফাইনাইট বেরিয়ার প্রবলেম যেগুলো বা পোটেনশিয়াল ওয়েল প্রবলেম আমরা একটা করেছিলাম, বাকি প্রবলেমগুলো এখন বাকি আছে, সেগুলো একটু কঠিন লাগবে বলে আমরা এখনই করিনি, সেটা আমরা করব। আমরা হয়তো কালকে সেই ক্লাসটাকে নেব। আমাদের এখন যেটা করতে হবে যে মোটামুটি এক্স্যাক্টলি সলভেবল যে প্রবলেমগুলো, এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমগুলোর মধ্যে পার্টিকেল ইন এ বক্স সেটা আমাদের হয়ে গেছে, মানে ইনফাইনাইট বেরিয়ার প্রবলেম যেটাকে বলা হয়। এরপরে নেক্সট যে ইন্টারেস্টিং প্রবলেমটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। আচ্ছা, প্রথম যে জিনিসটা দিয়ে আমাদের কথা বলা শুরু করা উচিত সেটা হচ্ছে যে কেন লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে যে যখনই তুমি কোনো একটা পোটেনশিয়াল এনার্জিতে কোনো একটা ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলবে, তুমি দেখবে যে যে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তোমার ওটা একটা পোটেনশিয়াল একটা থাকে, যে পোটেনশিয়ালটা জাস্ট ওই অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন একটা সিম্পল হারমোনিক অসিলেটরের মতো দেখতে। যেমন ধরো, তুমি ধরো লেটস সে একটা প্লট করছো এরকম দেখতে। সরি, এক মিনিট। এই ধরো তুমি এই বরাবর কোন একটা পোটেনশিয়াল প্লট করছো, লেটস সে সেটাকে আমি ভি বলছি, হুইচ ইজ এ ফাংশন অফ আর। এখানে আর প্লট করছো, দেখবে নর্মালি একটা পোটেনশিয়াল হয়তো এই বিভিন্ন রকমের সব দেখতে এরকম, তাহলে এরকম দেখতে। এবারে এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো আছে, মানে এই যে পার্টিকুলার পয়েন্ট একটা স্টেবল ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্ট করে, বা এটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্ট করে। এই ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যারাউন্ডে দেখো পোটেনশিয়াল এনার্জিটা অ্যাজ এ প্যারাবোলিক দেখতে, অর্থাৎ সিম্পল হারমোনিক দেখতে। তার মানে এই যে এসএইচও প্রবলেম যেটা ইজ ইম্পর্টেন্ট বিকজ এক নম্বর হচ্ছে নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট potential energy is simple harmonic. সিম্পল হারমোনিক পোটেনশিয়াল মানে প্যারাবোলিক পোটেনশিয়াল, সেটা আমি বলবো, সেটা আমি একটু পরে ভালো করে তোমাদের বোঝাচ্ছি। ইকুইলিব্রিয়াম জিওমেট্রির কাছে, ও সরি পোটেনশিয়ালটা দুবার এসে গেছে, নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে, নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি সিম্পল হারমোনিক। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই সিম্পল হারমোনিক প্রবলেম হচ্ছে, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম হচ্ছে এমন একটা পার্টিকুলার প্রবলেম, যে পার্টিকুলার প্রবলেমটা বোথ ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যালি এটা হচ্ছে এক্স্যাক্টলি সলভেবল। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ প্রবলেমস হুইচ ইজ exactly solvable in
both classical mechanics and quantum mechanics. হয়তো কেউ এখানে জয়েন করছে, কেউ জয়েন করিনি। হ্যাঁ, এটা আর 3 নম্বর প্রবলেম যেটা হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম থেকে তুমি যে ওয়েভ ফাংশনসগুলো পাবে, এই পরবর্তীকালে যদি তুমি ধরো ল্যাটিস ভাইব্রেশন থেকে শুরু করে তোমার কোয়ান্টাম থিওরি অফ লাইট সেটাকে বুঝতে গেলে এই এসএইচও মডেলটা অ্যাকচুয়ালি তোমার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তুমি পরবর্তীকালে দেখবে যে এই সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটা যদি কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করো, তার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে এইচ নিউ করে বেড়ে, মানে সাকসেসিভ দুটো এনার্জি লেভেলের মধ্যে গ্যাপটা হচ্ছে এইচ নিউ করে বেড়ে, আর এক একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে যে দুটো ফোটন মানে দুটো কোয়ান্টাম জাম্প হচ্ছে, বা তিনটে ফোটন মানে তিনটে কোয়ান্টাম জাম্প হচ্ছে। সেই মতো করে কোয়ান্টাম থিওরি অফ লাইট যখন তুমি বুঝবে, বা তুমি ধরো এদিকে ফোনন ভাইব্রেশন বা ল্যাটিস ভাইব্রেশন নিয়ে যখন কথাবার্তা বলবে, তখন এসে যে মডেলটা তোমার অ্যাকচুয়ালি হেল্প করবে। তা দিস ইজ দ্য বেসিক্স অফ মেনি interesting problems such as quantum mechanical theory of lattice vibration or join or phonon vibration, the quantum mechanical theory of light, etc. etc. তাহলে এই যে বিভিন্ন কারণে এসএইচও মডেল কিন্তু বা এসএইচও প্রবলেমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেই জন্য অনেক সময় অনেক মাস্টারমশাইকে আমি বলতে শুনেছি, এবং সত্যি আমিও মানে বিশ্বাস করি, যে যদি কাউকে একটা প্রবলেম এক্স্যাক্টলি সলভ করতে হয় বোথ ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্যালি, তার যেটা করা উচিত সেটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটাকে সলভ করা। আমাদের হয়তো সিম্পলিসিটির জন্য পার্টিকুলার বক্স মডেলটা আমরা আগে সলভ করেছি, কিন্তু কাউকে যদি একটা প্রবলেম যা সলভ করতে হয়, তাহলে আমি বলবো যে সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে সলভ করো, কারণ এই প্রবলেমটাকে সলভ করলে বা যা যা জানা উচিত বা যা যা জানার দরকার, বা যে যে পস্টুলেট বা প্রিন্সিপালসগুলো তুমি অ্যাকচুয়ালি তার সেটা ব্যবহৃত হচ্ছে বা অ্যাপ্লাইড হচ্ছে সেটা দেখতে গেলে সেটা এসএইচও মডেলের ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে। বিভিন্ন কারণে এই এসএইচও মডেলটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, এবারে কথাটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর অ্যাকচুয়ালি কে? দেখো, সিম্পল হারমোনিক অসিলেটর যখন আমি কথাবার্তা বলবো, তখন দেখো সবসময় তোমার এই জিনিসটা মাথায় আসে। ধরো তুমি একটা দেখবে একটা দেওয়াল আছে, দেওয়াল থেকে একটা পেন্ডুলাম ঝুলছে, যার হয়তো একটা মাস, একটা বব আছে, তার একটা মাস আছে। সেটা যখন ঝুলছে সেই রকমভাবে ধরো সে অসিলেট করছে, যে একটা এক্সট্রিমটা ডান দিকে এখানে গেল, মাঝদিকে ধরো সে এখানে এলো। এবারে তুমি এই যে এক্সট্রিমগুলো তুমি এই লিখতে পারছো, এই ধরো তুমি এই করতে পারছো। তো এটা এই যে সিম্পল পেন্ডুলাম, সেটা একটা সিম্পল হারমোনিক অসিলেটরের এক্সাম্পল। আচ্ছা, এইটা যেমন এইখানে যে অসিলেশনটা হচ্ছে, এদিক থেকে এদিকে অসিলেশন হচ্ছে নর্মাল পেন্ডুলামের ক্ষেত্রে। আবার এরকম হতে পারে যে ধরো একটা স্প্রিং আছে, স্প্রিংয়ে একটা মাস আছে, তাকে যখন নাড়িয়ে দেওয়া হয় সে বেসিক্যালি এদিকে এদিকে অসিলেট করতে পারে।
সেটা হতে পারে। আচ্ছা, আবার এরকম সিচুয়েশন হতে পারে যেটা আমি ধরো একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করছি। এই ধরো একটা এটা দুটো মাস পয়েন্ট আছে। এটা M1, এটা M2, দুদিকে টেনে তুমি নাড়িয়ে দিলে সে এটা এইরকমভাবে অসিলেট করছে। তাহলে এখানে দেখো, এখানে এই যে আমি এই যে কোন ক্ষেত্রে আমি SHO মডেলটাকে ব্যবহার করতে পারবো, আমি জাস্ট কতগুলো জিনিস বলেছি, ল্যাটিস ভাইব্রেশন, ফোনন ভাইব্রেশন, কোয়ান্টাম মেকানিক্স থিওরি অফ লাইট এক্সেট্রা। এর সাথে সাথে আরেকটা জিনিস আমার বলে নেওয়া উচিত ছিল, যেটা হচ্ছে যে মলিকুলার ভাইব্রেশন, একটা মলিকুলার ভাইব্রেশন, সেখান থেকে যে IR স্পেকট্রোস্কোপি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, তার যে বেসিক্সটা সেটা কিন্তু SHO মডেল থেকে আছে। এই যে যেমন ধরো একটা ডায়াটমিক মলিকুল, এখানে ধরো HCl একটা মলিকুল, যার হাইড্রোজেনের মাস হচ্ছে H1, Cl এর মাস হচ্ছে Cl এর মাস হচ্ছে M2। এদের মধ্যে যে বন্ডটা আছে সেই বন্ডটাকে তুমি ইলাস্টিক ধরে নিচ্ছ। হ্যাঁ, তাহলে যখন তুমি অ্যাজ ই ল্যাটিস ভাইব্রেশন তুমি কনসিডার করবে, সেটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হলে এই ভাইব্রেশনটা তুমি সিম্পল হারমোনিক হিসেবে ভাবতে পারো। তাহলে এই যে দেখো বিভিন্ন রকমের ছবিগুলো এঁকেছি, প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে তুমি ভাইব্রেশনটাকে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে কোন কন্ডিশনে সেটা একটা। হ্যাঁ, বলো বলো। হুম, না না সেইভাবে হ্যাঁ, হুম 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 না, না, ওইটা ঠিক ঐরকম ভাবে বুঝতে চাইও না। ধরো তুমি এইভাবে ভাবো, এক একটা ফোটনের এনার্জি তো এইচ নিউ, তাই তো? এক একটা ফোটনের এনার্জি এইচ নিউ, জানো তো? হ্যাঁ, তা দুটো ফোটন মানে টু এইচ নিউ, তিনটে ফোটন মানে থ্রি এইচ নিউ, এই তো? আর এবারে এই ফোটনের যখন কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি আমি করব, বা লাইটে যখন কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি করব, সেটা এসএইচও মডেলে তুমি এইরকম করে ভাবতে পারো, যখন তুমি সিম্পল হারমোনিক অসিলেটর মডেল করবে না, তার ডিসক্রিট এনার্জি লেভেলস হয়। পার্টিকেলের বক্সের ক্ষেত্রে ডিসক্রিট এনার্জি লেভেলস হয়, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ডিসক্রিট এনার্জি লেভেলস হয়, যেমন সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ডিসক্রিট এনার্জি লেভেলস হয়। এবারে এই পাশাপাশি ডিসক্রিট এনার্জি লেভেল যদি হয়, তাহলে পাশাপাশি দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে গ্যাপটা হচ্ছে এইচ নিউ হয়। ঠিক আছে? দুটো, ঠিক আছে? দুটো, হ্যাঁ, ধরো গ্রাউন্ড লেভেলের সঙ্গে ফার্স্ট এক্সাইটেড লেভেলের গ্যাপ হচ্ছে এইচ নিউ, ফার্স্ট এক্সাইটেড থেকে সেকেন্ড এক্সাইটেড লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে এইচ নিউ, সেকেন্ড থেকে থার্ড এনার্জি গ্যাপ হচ্ছে এইচ নিউ অ্যান্ড সো অন। এবারে ধরো কেউ n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 0 তে ট্রানজিশন হলো, মানে ফার্স্ট এক্সাইটেশন থেকে গ্রাউন্ড স্টেটে হলো, সে এইচ নিউ এনার্জি ছাড়বে। কেউ ধরো সেকেন্ড এক্সাইটেড স্টেট থেকে একদম গ্রাউন্ড স্টেটে ট্রানজিশনটা হলো, সে 2h নিউ এনার্জি ছাড়বে। বা কেউ ধরো থার্ড এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ট্রানজিশনটা হলো, সে 3h নিউ এনার্জি ছাড়বে। তার মানে যেটা কথা হচ্ছে, এই যে একটা ফোটন ছাড়া ইজ ইকুইভ্যালেন্ট টু জাস্ট পাশাপাশি দুটো লেভেলের মধ্যে একটা ট্রানজিশন হওয়া। ঠিক আছে? দুটো ফোটন ছাড়া মানে হচ্ছে জাস্ট তোমার ওই 2 থেকে 0 তে, বা 3 থেকে 1 এ, বা 4 থেকে 2 এ ট্রানজিশন হওয়া অ্যান্ড সো অন। তার সেই রকম সিমিলারিটি আছে আরকি। পরে যখন কোয়ান্টাম থিওরি অফ লাইট আমরা পড়বো, তখন ব্যাপারটা আরো পরিষ্কার হবে। আর অন্ততপক্ষে এসএইচও মডেলটা আমি কোয়ান্টাম মেকানিক্যালি বলি, তাহলে যে পাশাপাশি দুটো মানে এনার্জি লেভেলগুলো ইকুইপেস্ট হয়, এবং পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এইচ নিউ হয়, সেটা আস্তে আস্তে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ফোনন ভাইব্রেশন মানে হচ্ছে যে এই যে তুমি যখন একটা ক্রিস্টাল, পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড কনসিডার করো, তার অ্যাটমগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করে। ওই যে অ্যাটমগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যে ভাইব্রেশনটা হচ্ছে, সেইগুলোকে এক একটা ফোনন মোডস বলে। ঠিক আছে? হ্যাঁ, ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে ভাইব্রেট করে না, মানে একটা ক্রিস্টালে যে অ্যাটমগুলো থাকে, তার কোনো ট্রান্সলেশনাল মোশন বা রোটেশনাল মোশন থাকে না। সে শুধুমাত্র তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করতে পারে। তা সেই ভাইব্রেশনগুলো সিম্পল হারমোনিক ইন নেচার, এবং সেই এক একটা ভাইব্রেশনকে বলা হয় এক একটা ভাইব্রেশনাল মোড, এবং সেই এক একটা ভাইব্রেশনাল মোডকেই বলা হচ্ছে এক একটা ফোনন মোড। ঠিক আছে? হয়েছে? আচ্ছা, ঠিক আছে। কে এখন জয়েন করছে বলো তো? অদ্ভুত সব ছেলে তো।
পরের দিন থেকে দেরিতে জয়েন করলে জয়েন করাবো না, ঠিক আছে? মানে 7:15 যদি ক্লাস নিই, 7:15 মানে 7:15 পর্যন্তই জয়েন করাবো, 7:15 পরে আর জয়েন করাবো না। আচ্ছা চলো, আচ্ছা এবারে দেখো, এই তাহলে সিম্পল হারমোনিক অসিলেটর বলতে আমি কি বুঝি? দেখো, সিম্পল হারমোনিক অসিলেটর হচ্ছে তারা যারা হুকস ল ওবে করে। তাহলে সিম্পল হারমোনিক অসিলেটর কারা? অসিলেটর সেটাকে তুমি এসএইচও বলো। এ কি করে না, ওবেজ হুকস ল, তারা হুকস ল ওবে করে এটা। আচ্ছা হুকস লটা কি? হুকস ল এটা বলছে যে যদি এমন হয় যে ইফ এক্স বি দা ডিসপ্লেসমেন্ট ফ্রম দা equilibrium position, if x be the displacement from the equilibrium position, then there is a restoring force that brings the particle to the equilibrium position restoring. Then the restoring force that brings the particle to the equilibrium position is directly proportional to x, অর্থাৎ এফটা প্রপোর্শনাল টু এক্স হবে। যদি তা হয় তাহলে সেটা হচ্ছে তোমার হুকস ল ওবে করা। মানে ইফ এক্স বি দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, দেন দ্যার ইজ এ রেস্টোরিং ফোর্স দ্যাট ব্রিংস দ্য পার্টিকেল টু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। আর এবারে যেহেতু এটা রেস্টোরিং ফোর্স, অর্থাৎ এক্স যেদিকে কাজ করবে ফোর্স তার উল্টো দিকে কাজ করবে। যেমন ধরো এই ছবিগুলোতে আমি বলেছি, যদি পেন্ডুলামটা ডান দিকে কাজ তাহলে ফোর্সটা বাঁ দিকে কাজ করবে, যদি স্প্রিংটাকে স্ট্রেচ করো তাহলে ফোর্সটা উপর দিকে কাজ করবে, স্প্রিংটাকে যদি কম্প্রেস করো তাহলে ফোর্সটা নিচের দিকে কাজ করবে, অ্যান্ড সো অন। তাহলে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে বলে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে, এখানে এফ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস কে এক্স। তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, দিস ইজ দ্য হুকস ল। তাহলে হুকস ল হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর কারা, যে বেসিক্যালি হুকস ল ওবে করে। হুকস ল ওবে করলে কি হয়, ফোর্সটা হচ্ছে মাইনাস কে এক্স হয়। আচ্ছা, যেখানে এই কেটাকে বলা হবে ফোর্স কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ফোর্স কনস্ট্যান্টটা কি দেখো, তাহলে ইট ইজ দ্য magnitude of force per unit displacement from the equilibrium position. দেখো x যদি 1 হয় তাহলে k আর f সমান হয়ে যাচ্ছে, তার মানে it is the magnitude of force per unit displacement from the equilibrium position। মানে x টা যখন 1 করে ফেলবে তখন যে ফোর্সটা হবে সেটা k এর সঙ্গে সমান। আর মাইনাস সাইনটা বাদ দেওয়ার জন্য আমি এটাকে ম্যাগনিটিউড বললাম। ইট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এইটা হচ্ছে ইট ইজ এ মেজার অফ a stiffness or rigidity of the স্প্রিংও বলতে পারো, স্প্রিং, অথবা তুমি যদি ওটাকে ডায়াটমিক মলিকুলটাকে একটা স্প্রিং হিসেবে মডেল করো তাহলে ইট ইজ এ মেজার অফ স্টিফনেস অর রিজিডিটি অফ দ্য বন্ড। আচ্ছা, আর এসআই ইউনিট অফ কে যদি করো তাহলে কি হবে, ফোর্সটা হচ্ছে নিউটনে, আর ডিসপ্লেসমেন্টটা যদি মিটারে করো তাহলে নিউটন পার মিটার হয়ে যাচ্ছে। আর সিজিএস ইউনিট অফ ফোর্স কনস্ট্যান্ট সেটা হয়ে যাচ্ছে তোমার 9 সেন্টিমিটার টু -1। এটা আর ডাইমেনশন তুমি তার মতো করে বের করে ফেলতে পারবে। মানে কে যদি তুমি ডাইমেনশন বের করতে চাও তাহলে কে ডাইমেনশনটা কি হবে,
ফোর্স ভাগ ইউনিট লেন্থ, তাহলে ফোর্সটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1, মানে টি টু দি পাওয়ার -2 মাস ইন্টু অ্যাক্সিলারেশন, টি টু দি পাওয়ার -2, তাকে ভাগ করছো কি দিয়ে, না লেন্থ দিয়ে, ডিভাইডেড বাই লেন্থ, তার এটা হয়ে গেল কত, জাস্ট এম টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, কে এর হচ্ছে তোমার ডাইমেনশন। এটা তাহলে কি হচ্ছে, না সিম্পল হারমোনিক অসিলেটর কারা, না সিম্পল হারমোনিক অসিলেটর হচ্ছে যারা হুকস ল ওবে করে। সিম্পল হারমোনিক অসিলেটর কারা, না সিম্পল হারমোনিক অসিলেটর যারা হচ্ছে ওবেজ দ্য হুকস ল। এটা আচ্ছা, এবারে আমরা যেটা জানি যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেটা হচ্ছে তোমার ফোর্স রিপ্রেজেন্ট করে। তাহলে ইফ potential energy is a function of x, then minus dvx by dx নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেটা হচ্ছে ফোর্সের সঙ্গে সমান হয়, এবং এটা হচ্ছে মাইনাস কে এক্স এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে ডি ভিএক্সটা হয়ে গেল কত, কে এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যে অ্যাজিউম করে নিচ্ছি যখন এক্সটা জিরো অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে আছো তখন পোটেনশিয়াল এনার্জিটা জিরো, আর যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট তোমার এক্স হয়েছে তখন পোটেনশিয়াল এনার্জিটা ধরে না তোমার ভিএক্স হয়েছে। তাহলে এখান থেকে ভিএক্সটা কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে তোমার ফোর্সটা মানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি যদি হাফ কে এক্স স্কোয়ার হয়ে যায়, তাহলে তুমি যদি এরকম একটা প্লট আঁকার চেষ্টা করো, হ্যাঁ দেখাচ্ছি। হুম, হচ্ছে, সরি এক মিনিট, চলো হ্যাঁ। এবারে দেখো তুমি যখন এটাকে দেখছো, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল এনার্জি বাসে এক্স তুমি প্লট করো, তাহলে তুমি ছবি একটা পাচ্ছ, দেখো এরকম দেখতে প্যারাবোলিক, হাফ কে এক্স স্কোয়ার, তো এটা একটা প্যারাবোলিক পোটেনশিয়াল তুমি পাচ্ছ এইটা। তাহলে এদিকে এক্সটা হচ্ছে তোমার জিরো, এদিকে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছ, এদিকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছ। কি রে বাবা, এখন কে জয়েন করছে বলো তো, অদ্ভুত তো। হ্যাঁ, যদি তুমি পোটেনশিয়াল এনার্জিটাকে অ্যাজ এ ফাংশন অফ এক্স প্লট করো, তাহলে দেখো ভিএক্সটা হাফ কে এক্স মানে প্যারাবোলিক পোটেনশিয়াল। তার মানে এটা হচ্ছে যে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক, ওয়ান ডাইমেনশন বলে লিনিয়ার, ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর potential energy is parabolic. For linear simple harmonic oscillator, potential energy is parabolic and it is symmetric about x equal to 0, মানে x equal to 0 about a symmetric, মানে ইভেন পোটেনশিয়াল। মানে তুমি যদি বলে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, অর্থাৎ সিমেট্রিক পোটেনশিয়াল অর ইভেন ফাংশন, ইভেন ফাংশন অফ এক্স। এটা আচ্ছা, যদি ইভেন ফাংশন অফ এক্স হয়, তাহলে এইখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট আমি আগে থেকে বলে রাখি। সেটা কোয়ান্টাম মেকানিক্স একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপালস আছে, সেটা তুমি মনে রাখো। যদি পোটেনশিয়াল এনার্জি ইভেন হয়, তাহলে এই প্রবলেমটাকে সলভ করলে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, এটা মনে রাখবে। যদি এমন হয় যে ইফ পোটেনশিয়াল এনার্জি ইজ অ্যান ইভেন ফাংশন, then the
কোয়ান্টাম মেকানিক্যাল সলভ করলে দ্য ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ definite parity that is the wave function must be either even or odd. So if potential energy is an even function, then the wave function must belong to a definite parity. That is, the wave function must be either even or odd. Wave functionটা either even হয় না হলে odd হবে। এই ইম্পর্টেন্ট রেজাল্টটা একটুখানি মনে রাখো। এটা একটা কোয়ান্টাম মেকানিক্সের ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বা প্যারিটি অপারেটর থেকে এটা আসে। হ্যাঁ, তাহলে এই রেজাল্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এই পোটেনশিয়াল এনার্জি ইজ অ্যান ইভেন ফাংশন, then the corresponding wave function must belong to a definite parity, that is the wave function must be either even or odd. This is a very very interesting observation, সেটা তুমি মাথায় রাখবে। এটা আচ্ছা, তো ভালো। আচ্ছা, এবারে দেখো তুমি পোটেনশিয়াল এনার্জিটাকে এই যে লিখলে, ভিএক্সটাকে তুমি এই যে হাফ কে এক্স স্কোয়ার লিখেছো, এইটাকে অনেক সময় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এইরকম ভাবে লেখা যায়, যেখানে ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম হয় এটা। আচ্ছা, এটা অনেক সময় তোমার 2 পাই স্কোয়ার এম নিউ স্কোয়ার এক্স স্কোয়ার এরকম ভাবে লেখা যায়। কারণটা কি, অ্যাজ ওমেগা যেহেতু তোমার 2 পাই নিউ হয়, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? তাহলে তুমি যদি ওমেগা স্কোয়ারের জায়গায় তুমি 2 পাই নিউ বসিয়ে দাও, 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার হয়ে যাবে, 4-এর সঙ্গে হাফ গুণ হয়ে গিয়ে 2 হয়ে গেলে 2 পাই স্কোয়ার এম নিউ স্কোয়ার এক্স। মানে পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি এই 3 রকমের যে কোনো একরকমভাবে তুমি লিখতে পারো। যেখানে একটুখানি বলে নিই যে ওমেগাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর নিউটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, আমি এখানে নিউ হিসেবে লিখছি। পরবর্তীকালে দেখবে যখন ট্রানজিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে ব্যাপারটা গুলিয়ে যাবে, তখন আমি নিউ এর নিচে একটা নিউ ও লিখে দেবো, জাস্ট অসিলেটর বোঝানোর জন্য। আচ্ছা, এবং এটা পরিষ্কারভাবে কি করে আসছে তুমি নিশ্চয়ই দেখতে পারো যে, ধরো যদি তুমি একটা পিরিয়ডিক মোশন হিসেবে ভাবো ব্যাপারটাকে, পিরিয়ডিক মোশন হিসেবে তুমি দেখছো, তাহলে দেখো যখন তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলছো, মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে যে 1 সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেলসে কভার করলো, তাই তো? আর ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে কতবার ঘুরলো। আর 1 সেকেন্ডে হ্যাঁ, একবার ঘুরে 2 পাই অ্যাঙ্গেল কভার করা হয়। যখন সে ঘুরছে এদিকে, একবার ঘোরা মানে 2 পাই অ্যাঙ্গেল কভার করা হচ্ছে। 1 সেকেন্ডে নিউ বার ঘুরছে বলেই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে কত অ্যাঙ্গেল গেল? 2 পাই নিউ। এই 2 পাই নিউটা হচ্ছে ওমেগার সঙ্গে সমান হবে। এটা তুমি মাথায় রাখবে। এইটা। এবং এইখান থেকে তাহলে নিউটা তুমি লিখতে পারো 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম। নিউটা হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম হয়ে যায়। হ্যাঁ, এই যে ফ্রিকোয়েন্সিটা, এটাকে তুমি এই ওএসসি এরকম নাম দিচ্ছি। এটা অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম, এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো যে তোমার এখানে এই নিউ অসিলেটর এর ইউনিটটা কিন্তু সেকেন্ড ইনভার্স বা হার্টজে আর কি। এই যে ফ্রিকোয়েন্সিটা বলা হচ্ছে, এটা ইন দ্য ইউনিট অফ সেকেন্ড ইনভার্স অর হার্টজ। পরবর্তীকালে অ্যাকচুয়ালি ওয়েভ নাম্বার লেখা হয়, সেটাকে অনেক সময় ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বলা হয়। এই ওয়েভ নাম্বারের যে ইউনিটটা, সেটা দেখবে তুমি সেন্টিমিটার ইনভার্স হচ্ছে। এটা মাথায় রাখবে। তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সির কথাটা বলা হচ্ছে, যার ইউনিটটা হচ্ছে হার্টজ বা সেকেন্ড ইনভার্স। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি দেখো হাফ এক্স স্কোয়ার বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 পাই স্কোয়ার এম নিউ স্কোয়ার এক্স স্কোয়ার এইরকমভাবে তুমি লিখতে পারো। এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা আমার খুব কাজে লাগবে আর এটা। আচ্ছা, এইখানে দেখো আমি একটা মাস পয়েন্ট নিয়ে কথাবার্তা বলেছি। যখন তোমার when there are two mass point, there are two mass points, যেমন একটা ডায়াটমিক মলিকুলের কথা যখন তুমি কনসিডার করলে, তাহলে এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2। দেন এই যে m, এই যে মাসটা, এই ইকুয়েশনে যে মাসটা উইল বি রিপ্লেস বাই
বাই রিডিউস মাস, যেটা মিউ, যেটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। মানে তখন তুমি এই ওমেগা সমান রুট ওভার কে বাই মিউ লিখবে, এখানে হচ্ছে হাফ মিউ ওমেগা স্কয়ার এক্স স্কয়ার লিখবে অ্যান্ড সো অন। তাহলে এইটা যদি আমি আলাদা করে আর কিছু করছি না, ধরেন ডায়াটমিক মলিকুল বা ইত্যাদি আমি যখন কনসিডার করব, তখন কি হচ্ছে একটা এই যে আমি এই যে পসিবল যে সমস্ত অসিলেটরগুলোর কথা বলেছিলাম, এই যে প্রথম প্রবলেমটা বা সেকেন্ড প্রবলেমটা একটা করে মাস পয়েন্ট আছে, আর পরেরটা হচ্ছে দুটো মাস পয়েন্ট আছে। যদি একটা মাস পয়েন্ট থেকে দুটো মাস পয়েন্টে হয়, তাহলে তোমাকে ওই ইন্ডিভিজুয়াল মাসগুলো একটা এফেক্টিভ মাসে কনভার্ট করে ফেলতে হয়, এবং এফেক্টিভ মাসটা হচ্ছে রিডিউস মাস, সেটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। আমি পরে এক সময় এই টু পার্টিকেল প্রবলেমটাকে কি করে একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম রিডিউস করা যায়, সেটা আমি দেখিয়ে দেবো। মানে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট আর রিলেটিভ কোঅর্ডিনেট তার ফর্মে এক্সপ্রেস করে, তার ফর্মে রিডিউস করে তোমার ওই টু পার্টিকেল প্রবলেমটাকে একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম হিসেবে রিডিউস করতে পারা যায়। সেটা আমাদের বইও করে দেওয়া আছে, আমি সেটাকে তোমাকে পরে পরে দেখিয়ে দেবো। এটা তাহলে দেখো তুমি বুঝলে যে সিম্পল হারমোনিক অসিলেটর কাকে বলে, হুকস ল বুঝলে, এবং সেখান থেকে পোটেনশিয়াল এনার্জিটিকে প্যারাবোলিক বা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো, সেটা হচ্ছে তুমি দেখছো। এবং ওয়েভ ফাংশনটা তোমার যেহেতু সিমেট্রিক হচ্ছে, তাহলে করসপন্ডিং যে পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু সিমেট্রিক হচ্ছে বা ইভেন ফাংশন অ্যাবাউট এক্স হচ্ছে, সেই জন্য আমি যেটা দেখবো যে করসপন্ডিং ওয়েভ ফাংশনগুলো মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, অর্থাৎ ওয়েভ ফাংশনগুলো আইদার ইভেন তাহলে অড হবে। আর পোটেনশিয়াল এনার্জিটা বিভিন্ন ফর্মে এক্সপ্রেস করতে পারা যায়, সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে? এখন পর্যন্ত ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই পার্টিকুলার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তুমি কতগুলো জিনিস দেখো, তখন আমি বলে দিই যে যে ইকুয়েশন অফ মোশনটা যদি তুমি লেখো, ইকুয়েশন অফ মোশন ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, সেটা হচ্ছে তোমার ফোর্সটা এম d2x বাই dt স্কোয়ার, সেটা হয়ে যাচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। মানে ফোর্সটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, এইটা d2x বাই dt স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু জিরো। তো সেখান থেকে d2x বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু আমি জিরো লিখলাম, যেখানে এই ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। হ্যাঁ, এটাকে তুমি ওমেগা অসিলেটর লিখতে পারো, কিন্তু এই অসিলেটর বারবার বারবার লিখে বেড়াতে হবে বলে আমি আর অসিলেটরটাকে লিখছি না। এইটা হচ্ছে তোমার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর কি, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, এবার এই প্রবলেমটাকে সলভ করতে হবে। d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু জিরো, এই পার্টিকুলার প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, সলভ করাতে আমি লিখলাম লেট দ্য ট্রায়াল সলিউশন হচ্ছে তোমার এক্সটা হচ্ছে ধরে নাও ই টু দি পাওয়ার আলফা এক্স, তাহলে dx dtটা হচ্ছে আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স নয়, আলফা টি, সরি। তাহলে dx dt হচ্ছে আলফা ই টু দি পাওয়ার আলফা টি, d2x বাই dt স্কয়ার হলো আলফা স্কয়ার ই টু দি পাওয়ার আলফা টি, এটা। তাহলে দেন দ্য ইকুয়েশন বিকামস d2x বাই dt স্কয়ার জায়গায় লিখে পেলাম আলফা স্কয়ার ই টু দি পাওয়ার আলফা টি প্লাস ওমেগা স্কয়ার এক্স omega square into e to the power alpha t. This is actually equal to 0. So alpha square plus omega square into e to the power alpha t
সেটা হয়ে যাচ্ছে তোমার 0 এখান থেকে আইদার e টু দি পাওয়ার আলফা টি ইকুয়াল টু 0, সেখান থেকে তাহলে x ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে এ সলিউশন হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিক্যান্ট। এটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন হচ্ছে, কারণ x ইকুয়াল টু 0 ডিসপ্লেসমেন্ট যদি অলওয়েজ 0 হয়ে গেছে তার কিছু মানেই দাঁড়াবে না, একটা অসিলেট করছে তুমি বুঝতেই পারবে না। এটা হলো, অথবা তুমি কি লিখতে পারছো আলফা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, সেখানে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা হলো, মানে আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে, না আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা হয়ে গেল। তাহলে আলফা যদি প্লাস মাইনাস আই ওমেগা হয়ে গেল, তাহলে জেনারেল সলিউশনটা তুমি কি লিখতে পারছো? দেন দ্য জেনারেল সলিউশন ইজ x as a function of t, সেটা হয়ে যাচ্ছে ধরো c1 e to the power i omega t প্লাস c2 e to the power মাইনাস i omega t। দেখো একটা খেয়াল করে, এখানে তো আলফাটা প্লাস মাইনাস আই ওমেগা হয়েছে, এবার সলিউশনটাকে লিখেছিলাম কি x e to the power আলফা টি, তাহলে আলফার জায়গায় প্লাস আই ওমেগা বসালে এক্সটা হয়ে যায় e to the power i omega t, আর আলফার জায়গায় মাইনাস আই ওমেগা বসালে এক্স হয়ে যাচ্ছে e to the power মাইনাস আই ওমেগা টি। আর এই যে ইকুয়েশনটা তুমি লিখেছো লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য ইকুয়েশনটা মোশনটা, এইটাকে তো একটা লিনিয়ার ইকুয়েশন, দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশনের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে যদি একটা সলিউশন x1 আর একটা সলিউশন x2 হয়, তাহলে c1 x1 বা c2 x2, অর্থাৎ x1 x2 যে লিনিয়ার কম্বিনেশন সেটাও একটা সলিউশন হবে। তাহলে আমি দুটো সলিউশন পাচ্ছি, যখন আলফা ই টু দি পাওয়ার আই ওমেগা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই ওমেগা টি হলো, যখন আলফাটা মাইনাস আই ওমেগা সেটা ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি হলো, তাদের তোমাকে যেটা করতে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন নিতে হচ্ছে, সেইটা হয়ে যাচ্ছে তোমার জেনারেল সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জেনারেল সলিউশন। ঠিক আছে, আচ্ছা এবার এই জেনারেল সলিউশনটা একটুখানি অন্য রকম ভাবে লিখতে পারা যায়। কিরকম ভাবে অন্য রকম ভাবে লিখতে পারা যায়? ধরো আমি এই যে জেনারেল সলিউশনটাকে বললাম সেটাকে এইরকম ভাবে লিখি, c1 ই টু দি পাওয়ার আই ওমেগা টিটা হচ্ছে cos ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি প্লাস c2 এটা হচ্ছে cos ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি। এইটা কি দাঁড়াচ্ছে c1 প্লাস c2 cos ওমেগা টি প্লাস আই c1 মাইনাস c2 সাইন ওমেগা টি। তাহলে আমি এই cos ওমেগা টি গুলোকে একসাথে নিয়ে এলাম, c1 প্লাস c2 cos ওমেগা টি প্লাস আই c1 মাইনাস c2 সাইন ওমেগা টি। এইটা হয়ে গেল তোমার সে একটা ক্যাপিটাল সি cos ওমেগা টি প্লাস ক্যাপিটাল ডি সাইন ওমেগা টি, এইরকম ভাবে লিখলাম, যেখানে তোমার c1 প্লাস c2 কে ক্যাপিটাল সি লিখছি আর আই c1 মাইনাস c2 কে ক্যাপিটাল আমি ডি লিখছি। তাহলে সলিউশনটাকে এইরকম ভাবেও লিখতে পারা যায়। ঠিক আছে, সি cos ওমেগা টি প্লাস ডি সাইন ওমেগা টি, এইরকম ভাবে এটাকে লিখতে পারা যায়। আচ্ছা, এইটাকে আবার আর এক রকম করে কেমন করে লিখছি দেখো, যে রুট ওভার অফ তুমি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যদি কমন নিয়ে নাও, মানে সি স্কোয়ার রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থেকে যদি গুণ করে দাও, তাহলে সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার cos ওমেগা টি প্লাস ডি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাইন ওমেগা টি। তা কি হলো দেখো, তুমি এইটাকে অ্যাজ এ হোল একটা ক্যাপিটাল এ লেখো, এইটা হলো দেখো সাইন ওমেগা টি, এটাকে ধরো cos থিটা লেখো প্লাস সাইন, এটা হচ্ছে সাইন থিটা, এটাকে দেখো সাইন থিটা কিন্তু cos ওমেগা টি। মানে ব্যাপারটা দেখো, তুমি এই যে সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে সাইন থিটা বলছো, আর ডি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে তুমি cos থিটা বলছো। এবারে কি হয়, তুমি সাইন থিটা cos থিটা ধরলেই হবে না, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। দেখো এইটা স্কোয়ার করো প্লাস এটা স্কোয়ার, সেটা 1 হয়ে যায়। এটাকে তুমি লিখতে পারো এ সাইন ওমেগা টি প্লাস থিটা, এইরকম ভাবেও তুমি সলিউশনটাকে লিখতে পারো। এ সাইন ওমেগা টি প্লাস থিটা, এইরকম ভাবেও তুমি সলিউশনটাকে লিখতে পারো। তাহলে আমি কেমন করে লিখলাম দেখো, বেসিক্যালি এই এক্স টিটা মানে ডিসপ্লেসমেন্টটাকে তুমি এ সাইন ওমেগা টি প্লাস থিটা এইরকম ভাবে
লিখতে পারো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে আমি এরকম ভাবতে পারি উইদাউট লস অফ এনি জেনারেলিটি, উইদাউট লস অফ জেনারেলিটি we can assume that when t equal to 0 x equal to 0, মানে ডিসপ্লেসমেন্টটা আমি মানে টাইমটা স্টার্ট করছি যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। একটা পেন্ডুলামকে তাহলে তুমি দোলাচ্ছ, দোলানোর সময় স্টপ ওয়াচ অন করবে, তো টাইম তখন থেকে কাউন্ট স্টার্ট হবে। এবারে যখন ইকুইলিব্রিয়াম পজিশনটায় তখন তুমি টাইম কাউন্ট করছো, সেই জন্য উইদাউট লস অফ এনি জেনারেট তুমি স্টপ ওয়াচটাকে অন করছো যখন যে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা কত হবে, 0 হবে। সেখানে আমি ধরছি যখন টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু 0 থেকে যদি তোমার এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়, হয় টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0, তাহলে দিস ইমপ্লাইজ কি থিটা ইকুয়াল টু 0। তাহলে তুমি এক্স যখন 0 করছো, টি যখন 0 করছো, এখানে এ সাইন থিটাটা রয়ে যাচ্ছে, থিটাটা 0 হয়ে সেটা শুধুমাত্র সম্ভব। দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 0। তাহলে হেন্স the displacement can be written as displacement can be written as x equal to a sin omega t। দেখো এক্সটা বা এক্স থিটাকে তুমি জাস্ট a sin omega t এইরকম ভাবে লিখতে পারলে। তার মানে তুমি ক্লাসিক্যালি সিম্পল হারমোনিক অসিলেটরটাকে সলভ করলে, একদম পুরো ফেঁদে সলভ করলে, ঠিক আছে, করে তুমি এক্সটাকে এটা পেলে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ঠিক আছে, হলো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা, আচ্ছা, এবারে এই নিউটন, এটা হচ্ছে নিউটনস ইকুয়েশন নাম আছে, এই যে ইকুয়েশন অফ মোশনস ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এটা তুমি লিখেছো, এইগুলো হচ্ছে ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশন, বা এগুলোকে তুমি বলতে পারো নিউটনস ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, এবার নিউটনস ইকুয়েশন অফ মোশন একটা মজা হচ্ছে যে ওয়ান্স তুমি এক্স পেয়ে গেলে, এক্স থেকে না বাকি সব কিছু বের করতে পারা যায়। কিরকম ভাবে বের করতে পারবে তুমি? ধরো তুমি লেটসে ভেলোসিটি বের করতে চাইছো, ওটা হলো ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি, ভিটাকে তুমি লিখবে কি ডিএক্স ডিটি। তাহলে এটা ডি ডিটি অফ এ সাইন ওমেগা টি, তাতে কি দাঁড়াচ্ছে না এ ওমেগা কস ওমেগা টি। তাহলে ভিটাকে যদি অ্যাজ এ ফাংশন অফ টি লেখো, সেটা তুমি লিখবে কত, হ্যাঁ আমি ওয়ান না, অত কিছু ভুলে যাও তুমি। ওয়ান্স তুমি এইটা বুঝে গেছো কিনা দেখো, এক্সটা হচ্ছে এ সাইন ওমেগা টি, এটা বুঝেছো তো? ব্যাস, এটা বুঝে যাওয়ার পর আর অত কিছু ভাবতে যেও না। সেটা হচ্ছে মানে ভেলোসিটি কি হয়, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট হয়, ভি হচ্ছে ডিএক্স ডিটি। ঠিক আছে, তাহলে ডি ডিটি অফ এক্স এর জায়গায় এ সাইন ওমেগা টি বসিয়ে দিলাম। তাহলে এবারে এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এ ওমেগা কস ওমেগা টি হলো, মানে ভেলোসিটিটাকে অ্যাজ এ ফাংশন অফ টি যদি লেখো, এ ওমেগা কস ওমেগা টি হবে। আচ্ছা, অথবা তুমি আরেক রকম করে লিখতে পারো, ভিটাকে দেখো তুমি যদি এটাকে বাইরে রাখো, ওমেগাটাকে বাইরে রাখো, তাহলে এইটা কস ওমেগাটি মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি। এটা হয়ে গেল এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে এক্স যেহেতু এ সাইন ওমেগাটি, তাহলে সাইন ওমেগাটি কত এক্স বাই এ, তাহলে এটা হয়ে গেল তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হয়ে গেল ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা ভি হলো, বা দিস টাইম ভিটা অ্যাজ এ ফাংশন অফ এক্স। তাহলে ভেলোসিটিটাকে তুমি অ্যাজ এ ফাংশন অফ টাইম হিসেবেও লিখতে পারো, ভেলোসিটিটা অ্যাজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট হিসেবেও তুমি লিখতে পারো।
তাহলে ভেলোসিটিটা অ্যাজ এ ফাংশন অফ টাইম হিসেবেও লিখতে পারো তুমি, ভেলোসিটিটা অ্যাজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট হিসেবেও তুমি লিখতে পারো, এটা মাথায় রাখবে। তাহলে তুমি পজিশন পেয়ে গেলে, ভেলোসিটি পেয়ে গেলে। আচ্ছা, পজিশন ভেলোসিটি যদি পেয়ে যাও তাহলে এইখান থেকে কতগুলো জিনিস আগে আমি ক্যালকুলেট করে দিই। দেখো, ধরো তুমি যদি মানে অলরেডি পোটেনশিয়াল এনার্জি তোমার অলরেডি ক্যালকুলেট করা আছে। ভিএক্সটাকে তুমি লিখতে পারছো হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এরকম ভাবে লিখলে। আর কাইনেটিক এনার্জিটা কি হবে তাহলে? কাইনেটিক এনার্জিটা যদি তুমি, আচ্ছা পোটেনশিয়াল এনার্জিটাকে অনেক সময় জাস্ট তুমি শুধু ভি লিখছো আর কি, বা পি লিখছো, পোটেনশিয়াল এনার্জি এটা। আচ্ছা, কাইনেটিক এনার্জিটা কে ই, এটাকে অনেক সময় না ক্যাপিটাল কিউ লেখা হয়, সেটা কত? হাফ এম ভি স্কোয়ার হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় এটা বসিয়ে দাও, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা। তাহলে টোটাল এনার্জিটা কত হচ্ছে? টোটাল এনার্জি ইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা পরিষ্কার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল। তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে, টোটাল এনার্জিটা হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। টোটাল এনার্জিটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা টোটাল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন আমি বের করলাম, কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন বের করলাম, টোটাল এনার্জির এক্সপ্রেশন বের করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট from the ইকুইলিব্রিয়াম পজিশন কত হবে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা কি হবে না? দেখো, যখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে, তখন এটা ম্যাক্সিমাম কখনো যখন এক্স ইকুয়াল টু এ, তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন সেটা হচ্ছে তোমার এ। ঠিক আছে? তাহলে অ্যাট দিস পয়েন্ট কি হবে? অ্যাট দিস পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি যেটা ভিটা, সেটা হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল। আর কাইনেটিক এনার্জিটা কত হয়ে যাচ্ছে? দেখো, এইটা তোমার কি হচ্ছে, টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আর কাইনেটিক এনার্জিটা কত হয়ে যাচ্ছে? দেখো, তুমি যদি এই কাইনেটিক এনার্জি এক্স এর জায়গায় এ বসিয়ে দাও, এটা তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এ, এবং এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যায়, কাইনেটিক এনার্জি তার জিরো হয়ে যায়। তাহলে এটা প্লাস মাইনাস এ বলে দেওয়া ভালো। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, আচ্ছা এটা আচ্ছা এটা এখন ম্যাক্সিমাম লিখতে হবে না, মানে আমি ম্যাগনিটিউডটাই লিখছি, এ লিখছি। তো এটা হচ্ছে যে অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাসে, যেহেতু পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দুটোই সব এক্স স্কোয়ার দিয়ে যাচ্ছে, অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অ্যান্ড কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো হচ্ছে। ঠিক আছে? তাহলে দিজ পয়েন্টস আর কল্ড ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস। দিস পয়েন্টস আর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। আচ্ছা, কেন ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তুমি যখন এই পেন্ডুলামটাকে তুমি দোলাচ্ছ, সেই দুলছে তো করে, ম্যাক্সিমাম ধরো এখানে গেল, ম্যাক্সিমাম ধরো এখানে গেল, আমি এই একটা এক্সট্রিম আঁকলাম, এই হচ্ছে একটা এক্সট্রিম আঁকলাম। তাহলে এই যে এদিকে যে ম্যাক্সিমাম দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে প্লাস এ, আর এদিকে যে ম্যাক্সিমাম দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে তোমার মাইনাস এ। এবং তাহলে একটা পেন্ডুলামকে তুমি একটা এনার্জি দিয়ে ছেড়ে দিয়েছো, সে এই পর্যন্ত গেল, যাওয়ার পরে কি হচ্ছে, তার দেখো এই পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটিটা জিরো হচ্ছে। তাহলে অ্যাট দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কি হচ্ছে? অ্যাট দ্য ক্লাসিক্যাল
টার্নিং পয়েন্টস ভেলোসিটি বিগ ইন্টু জিরো। ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এখানে এক্স এর জায়গায় প্লাস মাইনাস এ বসালে ভেলোসিটিটা জিরো হয়ে গেছে, মানে এই দুটো টার্নিং পয়েন্টে ভেলোসিটিটা জিরো হচ্ছে। তাহলে এইখান থেকে এদিকে যাচ্ছিল, তাহলে এই পয়েন্টের পরে সে কি করছে, না এদিকে যেতে যেতে ভেলোসিটি জিরো হয়ে তখন হচ্ছে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এই পার্টিকুলার পয়েন্ট সে টার্ন করছে, টার্ন করছে বলে এই পয়েন্টগুলোকে বলা যায় ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে এই পার্টিকুলার পয়েন্টগুলো হচ্ছে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। এই পয়েন্টের বাইরে আর পার্টিকেলটা তোমার কোনো রকম ভাবে থাকতে পারবে না। আমি সেটা আসছি যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট হচ্ছে যেখানে তোমার একটা পেন্ডুলাম দুলতে দুলতে ডান দিকে একটা ম্যাক্সিমাম এক্সট্রিম দূরত্ব গিয়ে সে বাঁ দিকে আসা শুরু করবে, আর বাঁ দিকে একটা এক্সট্রিম দূরত্ব গিয়ে সে আবার ডান দিকে আসা শুরু করবে, এইরকম ভাবে সে অসিলেট করবে। তাহলে এই ম্যাক্সিমাম যে ডিস্টেন্স গুলো যেতে পারছে তারা বেসিক্যালি ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস। হ্যাঁ, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টসে তার ভেলোসিটিটা হচ্ছে জিরো হচ্ছে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস কি হবে, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের পরে কি হচ্ছে, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে যদি পরে যাও, যদি ভি যেখানে এক্সটা এক্স এর মডিউলাসটাকে যদি গ্রেটার দেন এর মডিউলাস হয় এইটা, হ্যাঁ সেটা কি হবে, গ্রেটার দেন তোমার টোটাল এনার্জি হয়ে যাবে। টোটাল এনার্জি তো হাফ এম ওমেগা স্কয়ার এস স্কয়ার। তাহলে এক্সটা যদি তোমার এই প্লাস মাইনাস এর থেকে বড় হয়ে যায় তখন কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি গ্রেটার দেন টোটাল এনার্জি হয়ে যাচ্ছে। তাহলে দেন কাইনেটিক এনার্জি কি হবে, লেস দেন জিরো হয়ে যাবে। আর কাইনেটিক এনার্জিটা কি হয়, হাফ এম ভি স্কোয়ারটা সেটা লেস দেন জিরো হয়ে যাচ্ছে, এটা ইমপ্লাই করছে ভি স্কোয়ারটা লেস দেন জিরো, হুইচ ইজ অ্যাবসার্ড। একটা ভেলোসিটি রিয়েল কোয়ান্টিটি, ভি স্কোয়ারটা অলওয়েজ নন নেগেটিভ হবে, সেখানে ভি স্কোয়ারটা লেস দেন জিরো হয়ে যাচ্ছে, তার মানে হুইচ ইজ অ্যাবসার্ড। তার মানে কি, তাহলে বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট যদি পার্টিকেলটা থাকতো তাহলে তার ভি স্কোয়ারটা লেস দেন জিরো হয়ে যেত, হুইচ ইজ অ্যাবসার্ড। দেয়ারফোর ফর ক্লাসিক্যাল linear simple harmonic oscillator, the particle cannot be found outside the classical টার্নিং পয়েন্ট। ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টসের পরে কিন্তু পার্টিকেলটা তুমি কোন রকম ভাবেই দেখতে পাবে না। মানে একটা একটা গিভেন এনার্জি দিয়ে তুমি পার্টিকেলটাকে পেন্ডুলামটাকে দূরিয়ে দিলে, তাহলে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাওয়ার পর সে বাঁ দিকে ফিরবে, বা বাঁ দিকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাওয়ার পরে সে ডান দিকে ফিরবে। টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটা কোন রকম ভাবেই থাকতে পারবে না। দের ইজ এ জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মনে রাখবে, এটা আমরা পরে কাজে লাগাবো। ফর ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর দ্য পার্টিকেল cannot be found outside the classical turning point। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মাথায় রাখো, আমাদের পরে খুব কাজে লাগবে। আচ্ছা এবারে দেখো একটা খেয়াল করে যে যে যখন আমি কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি আমি দেখছি, তখন কিন্তু খেয়াল করে দেখো এই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির উপরে কোনো রেস্ট্রিকশন নাই। সেই জন্য টোটাল এনার্জি ফর ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এনার্জি ক্যান হ্যাভ এনি আরবিট্রারি ভ্যালু, এনার্জিটা যা খুশি হতে পারে, দ্যাট ইজ এনার্জি ইজ a continuous quantity। এনার্জি ইজ এ কন্টিনিউয়াস কোয়ান্টিটি, সেটা মনে রাখবে। এনার্জি কিন্তু একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, মানে কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে পরবর্তীকালে আমি দেখবো এনার্জি হচ্ছে একটা ডিসক্রিট কোয়ান্টিটি, কিন্তু ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে টোটাল এনার্জি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার লিখেছো, বা অন্যরকম ভাবে কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, আর পোটেনশিয়াল যে হাফ এম ভি স্কয়ার। এখানে ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম পজিশনে কিন্তু কোনো লিমিট নেই, মানে মানে যা খুশি হতে পারে। আর কন্টিনিউয়াসলি তার ভেলোসিটি বলো বা ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন বলো, তার ভ্যালুটা হচ্ছে যা খুশি হতে পারে। সেই জন্য এনার্জিরও যা খুশি ভ্যালু হতে পারে, এখানে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি হচ্ছে, এটা তুমি মাথায় মাথায় রাখবে। আচ্ছা এবারে হোয়েন
the oscillator is at rest at the equilibrium position, then potential energy সেটাও জিরো and kinetic energy সেটাও জিরো। তাহলে হেন্স total energy equal to zero. তাহলে this is the 0 point energy. Zero point energy which is zero. মানে ধরো কোন একটা পেন্ডুলাম বা ঘড়ি তোমার দুলছে, এবার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই ইকুইলিব্রিয়াম পজিশনে জাস্ট সিম্পলি থেমে গেছে। তাহলে সে যদি মুভমেন্ট কিছু নেই, তার ভেলোসিটি যেহেতু নেই, তাহলে কাইনেটিক এনার্জি জিরো, আর ইকুইলিব্রিয়াম পজিশনে বসে আছে মানে কি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটাও জিরো, তার পোটেনশিয়াল এনার্জিটাও জিরো। তাহলে কাইনেটিক এনার্জি জিরো বা পোটেনশিয়াল এনার্জি যখন জিরো হয়ে যাচ্ছে, টোটাল এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা কিন্তু তোমার জিরো। যেটা পরবর্তীকালে কোয়ান্টাম সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখবো যে একটা মিনিমাম পসিবল এনার্জি থাকে, যাকে বলা হচ্ছে তোমার 0 পয়েন্ট এনার্জি, একটা নন জিরো 0 পয়েন্ট এনার্জি থাকে। এখানে একটা তোমার 0 পয়েন্ট এনার্জিটা জিরো, আর ওক্ষেত্রে একটা নন জিরো 0 পয়েন্ট এনার্জি তোমার থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এবার এখানে তুমি যদি একটা প্লট আঁকার চেষ্টা করো, ধরো তুমি এইরকম ভাবে প্লটটাকে তোমায় দেখাই। ওই ছবিটা তো ভালো আঁকা হচ্ছে না। ধরো এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু তোমার প্লাস এ, এটা এক্স ইকুয়াল টু তোমার মাইনাস এ। তাহলে এই দুটো তোমার টার্নিং পয়েন্ট। তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম, মানে এইটা ধরো তোমার এই যে লাইনটা, এই লাইনটা যে টোটাল এনার্জি ই লাইন, তার মধ্যে এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জিটা, যেটা হাফ কে এক্স স্কোয়ার বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এইভাবে লিখি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি পার্টটা, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর প্যারাবোলিক পোটেনশিয়াল। আচ্ছা এবারে তাহলে কাইনেটিক এনার্জি পার্টটা কি হবে? কাইনেটিক এনার্জি পার্টটা হচ্ছে জাস্ট এই উল্টোটা হবে। এইটা হবে তোমার কাইনেটিক এনার্জি পার্টটা, যেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো পরিষ্কার, এক্স যখন জিরো তখন টোটাল এনার্জি কেটা, যেটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তার সঙ্গে সমান হচ্ছে। এবার এক্স যখন প্লাস মাইনাস এ হচ্ছে, সেটা আলটিমেটলি তোমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এবং তার সঙ্গে টোটাল এনার্জি তার প্লটটাকে আমি এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে এইটা। আচ্ছা এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখো একটা পেন্ডুলাম যখন দুলছে, তখন আমি যদি এরকম একটা কোয়ান্টিটি বের করি যে probability of finding the particle within the region x and x plus dx, the probability of finding the particle within the region x and x plus dx, সেটাকে যদি আমি px dx বলি, সেটা কি হবে? দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো যে যখন কোন একটা পেন্ডুলাম তোমার দুলছে, এই যে ছবিটা আমি বারবার আঁকছি আর কি, ধরো এখানেই যদি বলি, আচ্ছা এখানে একটা, আচ্ছা এখানে আমি এঁকে দিচ্ছি। ধরো এই যে যখন একটা পেন্ডুলাম আছে, সে তো এইভাবে দুলছে, এই গেল, এই গেল, এই ধরো, এই ধরো। এবারে আমি এইখানে একটা ডিস্টেন্স বলছি এক্স, আর একটা ডিস্টেন্স বলছি এক্স প্লাস ডিএক্স। তাহলে এই দূরত্বটা যেতে, এই দূরত্বটার মধ্যে থাকার প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করতে চাইছি। তো এই দূরত্বটার মধ্যে থাকার আমি প্রবাবিলিটি ক্যালকুলেট করছি, সেটা কি হবে? দেখো লেনটা যদি ডিএক্স হয়, তাহলে ওই জায়গাটা কভার করতে তার কতখানি সময় লাগবে?
ডিএক্স বাই ভিএক্স, মানে এই আমি যদি ডিএক্সটা খুব ছোট ধরি তাহলে এক্স আর এক্স প্লাস ডিএক্স এর মধ্যে ভেলোসিটিটা মোরাললেস কনস্ট্যান্ট থাকছে, সেটাকে আমি ভিএক্স বলি। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কতখানি সময় লাগছে ডিএক্স বাই ভিএক্স। আচ্ছা, এবারে টোটাল যখন টাইম পিরিয়ড কনসিডার করব, আমাকে এই জায়গা থেকে শুরু করে এখানে যেতে হবে, আবার ওখান থেকে এখানে ফিরে আসতে হবে। এটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। তাহলে এইখান থেকে এই যাবে করে আবার এখানে ফিরে আসবে, সেটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। টোটাল টাইম পিরিয়ডের মধ্যে এই জায়গাটাকে দুবার ক্রস করতে হচ্ছে। তাহলে এই জায়গাটা থাকছে কতক্ষণ সময়, 2 ইন্টু ডিএক্স বাই ভিএক্স। আচ্ছা, এবারে এইটাকে যদি তুমি একটা টাও অর্থাৎ অ্যাভারেজ লাইফ টাইম দিয়ে ভাগ করে দাও, টাওটা হচ্ছে টাইম পিরিয়ড আর কি। টাওটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড, অর্থাৎ একটা জায়গা থেকে শুরু করলো, এই জায়গা থেকে শুরু করে এখানে গিয়ে আবার আগের জায়গায় ফিরতে থেকে সময় লাগছে, সেটাকে যদি তুমি টাইম পিরিয়ড বলো, টাইম পিরিয়ড বলো, তাহলে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে কতখানি সময় এখানে আছে সেইটাই হচ্ছে থাকার প্রবাবিলিটি। বুঝতে পারলে যে কেমন করে আমি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স ক্যালকুলেট করছি। সেটা হচ্ছে যে ডিএক্স এই লেন্থটা কভার করতে তার সময় লাগছে ডিএক্স বাই ভিএক্স। এবারে টোটাল পিরিয়ডের মধ্যে, টোটাল পর্যায়কালের মধ্যে সে ওই জায়গাটা দুবার ক্রস করছে, তাহলে 2 ইন্টু ডিএক্স বাই ভিএক্স। তাকে টোটাল টাইম পিরিয়ড দিকে ভাগ করলে যেটা পাবে, তার মানে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে সে কতখানি ফ্র্যাকশন অফ টাইম ওই জায়গাটার মধ্যে থাকছে, সেইটা হচ্ছে ওই জায়গা পাওয়ার প্রবাবিলিটি, সেইটা হচ্ছে এইটা বেরিয়ে গেল। সেটা কত, পিএক্স ডিএক্স ইকুয়াল টু 2 বাই টাও ডিএক্স বাই ভিএক্স, এটা তুমি পেলে। আচ্ছা, এবারে টাইম পিরিয়ডটা কত, টাইম পিরিয়ড টাওটা কত হবে না 2 পাই বাই ওমেগা। কারণ ওমেগা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, ওমেগাটা যদি আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, তাহলে 2 পাই অ্যাঙ্গেল ঘুরতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। সেটাকে তুমি এখানে বসিয়ে দিই, তাহলে দেন পিএক্স ডিএক্সটা কি পেয়ে যাচ্ছ, দেখো 2 ডিএক্স বাই টাও এর জায়গায় 2 পাই উপরে ওমেগা বসিয়ে দিলে, ডিএক্স এর জায়গায় কি বসাবে তুমি, ভেলোসিটিটা দেখো ওমেগা, সরি 1 মিনিট, টু পাইটা যেমন আছে আমি রেখে দিলাম, ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো ভেলোসিটি এই যে এক্সপ্রেশন বের করে রেখেছিলাম, ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, সেটা আমি বসিয়ে দিলাম। এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা ওমেগা ওমেগা কেটে গেলে 2 2 কেটে গেল, তাহলে 1 ওভার পাই ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা হচ্ছে পিএক্স ডিএক্স। এটা তাহলে প্রবাবিলিটি ডেনসিটি বললে কি হবে, দুদিক থেকে ডিএক্সটা ভাগ ভাগ করে দাও, প্রবাবিলিটি ডেনসিটি পিএক্সটা হয়ে যাচ্ছে 1 বাই পাই ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা তার প্রবাবিলিটি ডেনসিটি হচ্ছে পিএক্স সমান 1 বাই পাই ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেনসিটি, মানে এটাকে মানে ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেনসিটি পিএক্স সমান 1 বাই পাই ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেনসিটির ফর্মুলা। আচ্ছা, এবারে এটাকে তুমি প্লট করো, কেমন দেখতে হবে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো কি করে তুমি আঁকবে। ধরো তুমি এই একটা প্রথমে আহ, এই ধরনের জিনিস আঁকার যেটা সবচেয়ে সুবিধে, সেটা হচ্ছে প্রথমে না এই পোটেনশিয়ালটাকে এঁকে ফেলতে হয়। হুম, তাহলে আমি পোটেনশিয়াল এনার্জিটাকে এঁকে ফেললাম। এইটাকে এটা এঁকেছি, সেটা হচ্ছে তোমার ভিএক্স টাই, এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আঁকার সুবিধা হবে বলে এটা। আচ্ছা, এবারে আমি অ্যাকচুয়ালি এটা প্লট করতে চাইছি যে এক্স অ্যাক্সিস এর প্রবাবিলিটি প্লট করব এটা। আচ্ছা, এবারে আমি ধরো যে কোনো একটা গিভেন এনার্জিতে ধরে নিচ্ছি এই হচ্ছে তোমার, মানে এই হচ্ছে একটা এনার্জি কনসিডার করছি, এটা হচ্ছে আমার ই। তো সেই ইতে এটা হচ্ছে মাইনাস এ
এটা হচ্ছে তোমার, এটা প্লাস এ, এটা। এবারে দেখো কি হচ্ছে না, যখন তোমার এক্স ইকাল টু জিরো, মানে এটা 1/π√a² - x², একটু বোঝার চেষ্টা করো তো, পিএক্সটা কোথায় ম্যাক্সিমাম হবে, তখন এক্স ইকাল টু জিরো তখন ম্যাক্সিমাম হবে, সরি, যখন এক্স ইকাল টু জিরো তখন কি হবে, সেটা মিনিমাম হবে। মানে মানে এখানে কি হচ্ছে যে 1/π√a² - x², তার নিচের পার্টটা যত বড় হবে, ওভারঅল ভ্যালুটা তত ছোট হবে। তাহলে ওরিজিনাল পার্টটা কখন বড় হবে, যখন এক্সটা ইকাল টু জিরো হবে। মানে পরিষ্কার বোঝা গেছে, যখন এক্স ইকাল টু জিরো, when x equal to 0, then probability density is ম্যাক্সিমাম। তাহলে এই পি ম্যাক্সিমামটা কি হচ্ছে, 1 বাই, সরি, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, ওয়ার ডেন্সিটি ইজ মিনিমাম ইন মিনিমাম। হচ্ছে মিনিমাম ভ্যালুটা কত হচ্ছে, মিনিমাম ভ্যালুটা হচ্ছে তোমার, পি মিনিমামটা হচ্ছে তোমার, দেখো এইখানে জাস্ট কিছুই না, এই যে এক্সটাকে জিরো করে দিলে, মানে এক্স এর যদি কোনো একটা ভ্যালু থাকতো, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের ছোট হয়ে গেত, ওভারঅল জিনিসটা বড় হয়ে যেত। তাহলে পি এর মিনিমাম ভ্যালুটা কখন হবে না, যখন যখন হচ্ছে এক্স ইকাল টু জিরো, তখন পি মিনিমামটা হচ্ছে এইটা। তাহলে হোয়েন এক্স ইকাল টু জিরো মানে হচ্ছে দ্যাট ইজ অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম, কি হচ্ছে, প্রবাবিলিটি ডেন্সিটিটা তোমার মিনিমাম হচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম ধরে নাও, সেই মিনিমাম ভ্যালুটা একটা কিছু ধরলে তুমি, তাহলে আমি এতটা, এইটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালুটা। এই তো, তাহলে অঙ্ক, আচ্ছা আচ্ছা, অঙ্ক কি বলছে, অঙ্ক তো মিনিমাম বলছে, তাই তো। আচ্ছা, এবারে মিনিমাম ফিজিক্যালি বোঝার চেষ্টা করি কেন। দেখো আমার কি কথা হলো না, টাইম পিরিয়ড, টোটাল টাইম পিরিয়ডের মধ্যে, মানে একদম বাঁদিক থেকে গিয়ে ডান দিকে গিয়ে আবার বাঁদিকটা ফিরে এলো, এই টোটাল সময়, টোটাল যে টাইমটা, হচ্ছে টাইম পিরিয়ড, এর মধ্যে যে জায়গাটা সে বেশি সময় থাকবে, সেখানে তাকে পাওয়ার সম্ভাবনা বেশি হবে, তাই তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি কি ম্যাক্সিমাম, তাহলে ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়, তাহলে করেসপন্ডিং ওখানে, মানে এটা এই ইকুইলিব্রিয়াম পজিশনে যে ভেলোসিটি ম্যাক্সিমাম, সেটা এই এক্সেপশন থেকে পরিষ্কার। আর এখান থেকে পরিষ্কার দেখো যে হোয়েন এক্স ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা আমি পরে উল্লেখ করেছি, ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, এবং সেই ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এ ওমেগার সঙ্গে সমান হয়ে যাচ্ছে আর এটা। তাহলে ওই ইকুইলিব্রিয়াম পজিশনে সে স্পিডে বেরিয়ে যাচ্ছে বলে প্রবাবিলিটিটা মিনিমাম হয়ে গেল, ধরে নাও সেই মিনিমাম ভ্যালুটা হচ্ছে এইটুকু, এবং এইটুকু ভ্যালু হচ্ছে তোমার এ 1/2 ওমেগা আছে। এবারে কি হচ্ছে, এবারে দেখো এই এক্সপ্রেশন থেকে যখন আস্তে আস্তে এক্সটা আসতে শুরু করছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তখন কি হচ্ছে, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ছোট হচ্ছে, মানে ওভারঅল জিনিসটা বড় হচ্ছে। এবারে যখন এক্স হচ্ছে এক্স্যাক্টলি এর সঙ্গে সমান হয়ে গেলে কি হলো, ওটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে সেটা বাড়তে শুরু করলো, বাড়তে শুরু করতে 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 যখন সেটা তোমার এই ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে চলে আসছে, সেটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। সিমিলারলি এদিক থেকেও একই রকম ভাবে এভাবে যেতে 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 তখন যখন তোমার এই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে কাছে চলে আসছে, সেটা তোমার আস্তে 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 ইনফিনিটির দিকে চলে গেছে। এটা তো টার্নিং পয়েন্ট, এই যে এইটা মাইনাসে এটা প্লাসে, এইদিকে যখন যাচ্ছে জিনিসটা তোমার আস্তে আস্তে ইনফিনিটির দিকে চলে গেছে। মানে আমি যদি ছবিটাকে এইরকম ভাবে দেখাই, তাহলে সুবিধা হবে, যে বিভিন্ন এক্সে আমি প্রবাবিলিটি ডেন্সিটিটাকে প্লট করছি। তাহলে এক্স যখন জিরো ছিল তখন সেটা কম ছিল, এবারে এক্সটা যখন প্লাস মাইনাস এর দিকে যাচ্ছে, জিনিসটা বাড়ছে, বাড়তে 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 ইকুইলিব্রিয়াম পজিশনে কি হচ্ছে, এটা এটা তোমার একদম আস্তে 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 তোমার ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা এই হচ্ছে জিনিসটা। তাহলে কি হলো দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটি ডেন্সিটিটা তোমার মিনিমাম। তাহলে হোয়েন ইট অ্যাপ্রোচেস টুয়ার্ডস দ্য টার্নিং পয়েন্টস, then
probability density gradually increases and it finally tends to infinity when mod x tends to mod a, যখন mod x tends to mod a অর্থাৎ বা x tends to প্লাস মাইনাস a, মানে mod x tends to এটা বা তুমি বলতে পারো x tends to প্লাস মাইনাস a, x tends to প্লাস মাইনাস a, ঠিক আছে? তাহলে দেখো তাহলে কি হলো যে ক্লাসিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে প্রবাবিলিটি ডেনসিটি কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে মিনিমাম। আনফরচুনেটলি তুমি পরে দেখবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যদি কোয়ান্টাম হারমোনিক অসিলেটর হয় তাহলে কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে এই প্রবাবিলিটি ডেনসিটিটা যদি গ্রাউন্ড স্টেট কনসিডার করে সেটা মিনিমামের বদলে তখন ম্যাক্সিমাম হয়। তার মানে আমি চারটে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে উল্লেখ করব যেটা পরবর্তীকালে মানে মনে রাখার মতো, যেটা পরবর্তীকালে দেবে কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে অন্যরকম সিচুয়েশন দেখাবে। আর আমি একটুখানি জাস্ট হেডিং হিসেবে বলে দিচ্ছি, দেয়ার আর 4 important aspects where quantum mechanical linear simple harmonic oscillator differ from classical simple harmonic oscillator. তো চারটে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমরা দেখবো। দেয়ার আর 4 ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস হোয়ার কোয়ান্টাম মেকানিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর ডিফার ফ্রম ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর। আমি জাস্ট পয়েন্টগুলোকে বলছি। একটা হচ্ছে যে কন্টিনিউয়াস এনার্জি লেভেল, কন্টিনিউয়াস ক্লাসিক্যালি এনার্জি লেভেল, কন্টিনিউয়াস এনার্জি লেভেল, সেটা কোয়ান্টাম মেকানিক্সে যখন তুমি দেখবে তখন দেখবে ডিসক্রিট এনার্জি লেভেলস হয়ে যাবে, ডিসক্রিট এনার্জি লেভেল এইটা। আচ্ছা, কন্টিনিউয়াস এনার্জি লেভেল সেখান থেকে তুমি পাবে ডিসক্রিট এনার্জি লেভেল। আচ্ছা, নেক্সট একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে 0.0 পয়েন্ট এনার্জি ক্লাসিক্যালি। পরবর্তীকালে দেখবে এটা নন জিরো 0 পয়েন্ট এনার্জি, কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে নন জিরো 0 পয়েন্ট এনার্জি হবে। তারপরে হচ্ছে জিরো প্রবাবিলিটি outside the classical turning points, classical turning points এর পরে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে তো ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে তুমি পার্টিকেলটা পাবে না টার্নিং পয়েন্ট। আর এইটা হচ্ছে নন জিরো প্রবাবিলিটি আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট এটা। আর একটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ছবিটা আমি এঁকেছি, তার সঙ্গে যখন কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখবে সেগুলো দারুণভাবে ডিফার করবে। কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে এই চারটে পয়েন্ট তুমি একটা খেয়াল করবে। ক্লাসিক্যালের ক্ষেত্রে চারটে বলে দিলাম, যখন কোয়ান্টাম মেকানিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে কথাবার্তা বলবে তখন দেখবে এই জায়গাগুলো ডিফার করবে। ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জিটা কন্টিনিউয়াস, কোয়ান্টামের ক্ষেত্রে দেখবে ডিসক্রিট বেরোবে। ক্লাসিক্যালি 0 পয়েন্ট এনার্জি জিরো, কোয়ান্টাম মেকানিক্যালি দেখবে এটা নন জিরো বেরোবে। ক্লাসিক্যালি there is a zero probability of finding the particle outside the classical turning point, কিন্তু কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখবে there is a non zero probability of finding the particle outside the classical turning points। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তুমি দেখতে পারবে এই যে ক্লাসিক্যাল
প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যে ছবিটা দেখেছি তার ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পজিশনের প্রবাবিলিটিটা হচ্ছে তোমার মিনিমাম, আর টার্নিং পয়েন্টের দিকে ওটা টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখবে টার্নিং পয়েন্টের কাছে কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বা প্রবাবিলিটি ডেন্সিটিটা কিন্তু আমার জিরোর দিকে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি এখানে বলে নিই, সেটা হচ্ছে যে এটা আমি বিভিন্ন কনটেক্সটে বলি যে ভিরিয়াল থিওরেম বলে একটা থিওরেম আছে। ভিরিয়াল থিওরেমটা বিভিন্ন ক্ষেত্রে বলা হয়। ভিরিয়াল থিওরেমটা খুব সিম্পল ব্যাপার হচ্ছে যে যদি এমন হয় যে ইফ এই পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি জাস্ট একটা কে ইন্টু এক্স টু দি পাওয়ার এস এইরকম ভাবে লিখতে পারলে, হ্যাঁ, যেখানে এসটা হচ্ছে একটা পাওয়ার, কে এর একটা ডাইমেনশন আছে, আর এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, দেন যেটা হবে যে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি, সরি এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি, 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে যদি পোটেনশিয়াল যেটা এইরকম ভাবে হয়, তাহলে কাইনেটিক এনার্জি অ্যাভারেজটা হচ্ছে এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল। এটা হচ্ছে বেসিক্যালি ভিরিয়াল থিওরেম। আর এবারে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কি হচ্ছে না, পোটেনশিয়াল এনার্জি তুমি লিখেছো হাফ কে এক্স স্কয়ার। এখানে এখানে কে ইজ এ প্যারামিটার হ্যাভিং ডাইমেনশন, কে ডাইমেনশন হচ্ছে তোমার এনার্জি ডাইমেনশন বাই এক্স টু দি পাওয়ার এস এর ডাইমেনশন, এইটা মানে কেটা হচ্ছে মানে বাদিকটা তো এনার্জি রিপ্রেজেন্ট করে, এক্স তো ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করে। তাহলে তার একটা পাওয়ার আছে, তাহলে কেটা এমনভাবে তোমাকে নিতে হবে যাতে করে তার ডাইমেনশনটা এমনভাবে হবে যাতে করে তোমার এই ডান দিক বাম দিক সেটা ডাইমেনশনালি ম্যাচ করে যায় আর কি। এটা তারপর লিনিয়ার এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি, এই এসটা এই যে এসটা এই যে পাওয়ারটা, তাহলে দেখো ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ভিএক্সটা কত, হাফ কে এক্স স্কোয়ার, তো তাহলে কম্পেয়ার করলে তাহলে এসটা কত, এসটা হচ্ছে তোমার 2 হিসেব মতো, এখানে তো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার এস ছিল, তাহলে এসটা বেসিক্যালি 2, তাহলে দেন কি দাঁড়াবে 2 ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, সেটা হয়ে যাবে কত তোমার এস এর জায়গায় 2 বসিয়ে 2 ইন্টু অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এক্ষেত্রে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ আর পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ কিন্তু তোমার সমান হবে, এবং তাই হয় লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ হয়ে যায় এটা। এবং সেটা অবভিয়াসলি হচ্ছে টোটাল এনার্জি যে অ্যাভারেজ ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, কারণ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মিলে তো টোটাল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টোটাল এনার্জি বাই হাফ হয়ে যাবে। তার মানে তুমি যদি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর দাও, কাইনেটিক এনার্জি অ্যাভারেজটা হয়ে যাবে 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজটা হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, তাহলে টোটাল এনার্জির অ্যাভারেজটা হয়ে গেল তোমার বেসিক্যালি তোমার মানে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তার মানে যে ভিরিয়াল থিওরেমটা যখন তুমি সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ব্যবহার করবে, তখন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। এই যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, এটা টোটাল এনার্জি বাই অর্ধেক তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কিন্তু বলে নিই যে 2 ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এস ইকুয়াল টু যদি পোটেনশিয়াল এনার্জি হয়, তাহলে টোটাল এনার্জি অ্যাভারেজ কত, কাইনেটিক এনার্জি অ্যাভারেজ প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ। তো এইখান থেকে দেখো কাইনেটিক এনার্জি অ্যাভারেজ প্লাস পোটেনশিয়াল অ্যাভারেজটাকে যদি 2 বাই এস ইন্টু কাইনেটিক এনার্জি অ্যাভারেজ এইভাবে লেখো, মানে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি যেহেতু এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি, তাহলে তুমি পোটেনশিয়াল এনার্জির জায়গায় লিখলে 2 বাই এস ইন্টু এইটা, তাহলে তুমি এটাকে লিখতে পারো কত এস প্লাস 2 বাই এস ইন্টু টোটাল এনার্জি। তাহলে এখান থেকে দেখো তোমার কাইনেটিক এনার্জি অ্যাভারেজটা হয়ে যাচ্ছে কত এস বাই এস প্লাস 2 ইন্টু টোটাল এনার্জি, এটা হলো। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজটা কত হবে, পোটেনশিয়াল এনার্জি 2 বাই এস হয়ে যাচ্ছে, তাহলে 2 বাই এস যদি হয়ে যায় তাহলে 2 বাই এস প্লাস 2 ইন্টু এইটা। তাহলে এই দুটো জিনিস একটুখানি মাথায় রেখে দিও যে তোমার ভিরিয়াল থিওরেম তোমাকে এটাও হেল্প করবে যে কাইনেটিকের যে পোটেনশিয়াল এনার্জিটা তোমার টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন সেটা বের করতে তোমার কাজে লাগবে। আর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এখানে এস ইকুয়াল টু 2 বাই 4 মানে 1/2 ইন্টু টোটাল এনার্জি হলো, এক্ষেত্রে হচ্ছে 1/2 ইন্টু টোটাল এনার্জি হলো, সেটা তুমি দেখতে পাচ্ছ। তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সাডেনলি ভিরিয়াল থিওরেমটাকে ওবে করে। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ওবেস
ভিরিয়াল থিওরেম, এটা তুমি দেখতে পাচ্ছ। এটা আমি অ্যাডিশনালি এখানে একটুখানি উল্লেখ করে দিলাম, যেটা আমাদের পরবর্তীকালে যখন কোয়ান্টাম মেকানিক্সে আমি কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি লিখব, তখন এটা কিন্তু আমাকে বিভিন্ন রকমভাবে হেল্প করবে। ঠিক আছে? তো দেখো, আমি তাহলে যেটা আলোচনা করলাম সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর, যেটা সেইটার যে এসেন্সিয়াল ফিচারগুলো আমাদের অ্যাকচুয়ালি আলোচনা করার দরকার পড়ে, সেটা আমরা আলোচনা করে নিলাম। তাহলে আমরা যেটা নেক্সট ক্লাসে করব এখান থেকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের আলোচনাটা হবে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর। কোয়ান্টাম মেকানিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, মানে আমরা যেটা করব, এবারে ওই শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে সেটাকে সলভ করে সেখান থেকে কী সব পাওয়া যায় সেগুলোকে আমাদের নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করতে হবে। তাহলে আমরা এই যে যেটা সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য যতটুকু আলোচনা করার দরকার আছে, তার প্রথম লেকচারটা আজকে আমরা বলে ফেললাম। তাহলে এন্ড অফ লেকচার 1। এবারে বলো, আমি যা যা কথাবার্তা বলেছি সেটা বুঝতে কার কার অসুবিধা আছে আমাকে একটুখানি বলে না। হ্যাঁ, এই তো তুমি কাইনেটিক এনার্জি অ্যাভারেজ তো S/S+2 অ্যাভারেজ পেয়েছো। তাহলে এবারে 2 ইন্টু কাইনেটিক এনার্জি অ্যাভারেজ তো S ইন্টু পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজটা কত? 2/S ইন্টু কাইনেটিক এনার্জি অ্যাভারেজ, সেটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলেই বেরিয়ে গেল। ঠিক আছে? এটা তো বলো, আর কি অসুবিধা বলো? জিনিসটা বোঝা গেছে সবটা? সবাই বুঝেছিস তো? কারো কিছু অসুবিধা আছে?